অনুষ্ঠান প্রচার হচ্ছে মিডিয়াম ওয়েভ ঢাকা ক ৮১৯ কিলোহার্জে ও FM ১০৪ মেগাহার্জে। শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। হেমন্তের রৌদ্রের মাথুন এক ক্ষেত ছাড়ি অন্য ক্ষেতে চলিব কি ভেসে এ সবুজের দেশে। আর একবার শুনিব কি গান ঢেউদের জলের আঘ্রাণ লব বুকে তুলে। প্রতিদিন দিগন্তে সূর্যাস্তের সমারোহ, গধূলির অপরূপ সোনালি আভা, বৃক্ষের পাতা ঝরা দুপুরের নরম রোদ, মিষ্টি রঙের বিকেল, রাতের শেষে টিনের চালে পড়া শিশিরের শব্দ, এ সবই হচ্ছে হেমন্তের রূপ। হেমন্ত ঋতু নীরবে আসে ঘাসের বুকে শিশিরের ফোঁটা আর শীতের আগমনী বার্তা নিয়ে। বাংলার জনপদ জেগে ওঠে হেমন্তের ফসলের আমেজে। অবশ্য জলবায়ু পরিবর্তনের কারণে সে রূপ এখন আর তেমন করে চোখে পড়ে না আমাদের। বন্ধুরা, সত্যি কথা বলতে কি, হেমন্ত এমন এক ঋতু যাকে ভালো করে বোঝার আগেই হারিয়ে যায় আমাদের কাছ থেকে। চারিদিকে ছড়িয়ে থাকা শরতের নীলাকাশ হারিয়ে যেতে থাকে, মনের ভেতর জায়গা করে নেয় অন্যরকম এক আবেগ। আমাদের দেশের ঋতুচক্রে চলছে সেই আবেগময় হেমন্তকাল। শ্রোতা বন্ধুদের কুশল কামনা করে হেমন্তের এমন এক চমৎকার সকালে শুরু করছে ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। সবাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে হেমন্তের হিমমাখা শুভেচ্ছা, সাথে অনেক অনেক আন্তরিক প্রীতি। যথারীতি উপস্থাপনায় রয়েছে আমি মোহাম্মদ মহসিন মিয়া, আমিনা ফেরদৌস মনি, আর গ্রন্থনায় রয়েছেন বরুণ দাস। প্রিয় শ্রোতা, আজ এমন একজন মানুষের কথা বলবো যার জন্ম হয়েছিল 1871 সালের আজকের এই দিনটিতে, অর্থাৎ 20 অক্টোবর। তিনি ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভূত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক, সেই সাথে একজন বিশিষ্ট সঙ্গীতবিদও। তার রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম। লখনৌতে তিনি যেখানে বাস করতেন তার জীবনকালেই তার নামে ওই রাস্তার নামকরণ করা হয়। তার উপার্জিত অর্থের একটি বড় অংশ তিনি স্থানীয় জনসাধারণের সেবায় ব্যয় করেন। তার বাড়ি এবং গ্রন্থস্বত্ব তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে দান করে গেছেন। এতক্ষণ যে মানুষটির কথা বললাম তিনি হলেন বিশিষ্ট গীতিকবি অতুল প্রসাদ সেন, বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক, এবং তিনি প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত গানের সংখ্যা 208। তার মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, এই গানটি বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছিল। এই মানুষটির জন্মদিনে তার প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা আর ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আজ 5 কার্তিক, বাংলা 1424 আর ইংরেজি 20 অক্টোবর 2017 শুক্রবার। রাজধানীতে সেই 7 সকাল থেকে শুরু করে একেবারে মধ্যরাত পর্যন্ত চলে হাজারো ব্যস্ততা। এ চিত্র শুধু কর্মদিবসের নয়, বলতে গেলে প্রতিদিনেরই। আজ বেশিরভাগ নগরবাসীর কর্মবিরতি দিবস হলেও ব্যস্ততার যেন কোনো কমতি নেই। সত্যি, এই 7 সকালেও থেমে নেই রাজধানীর নানা মুখে ব্যস্ততার। যদিও রাজধানী এখনো ভরে ওঠেনি আগের কোলাহল। তো যা হোক, চলতি দিনের রকমারি আয়োজনের খবরাখবর রয়েছে যথারীতি আজও আজকে ঢাকা পড়বে। হ্যাঁ, সেসব শোনা যাক গোড়াতেই, সঙ্গে আরো কিছু টুকিটাকি তথ্য। বিভিন্ন সূত্রের আলোকে এই পর্বের সংকলন সাজিয়েছেন মোহাম্মদ শামসুজ্জোহা। আজকের ঢাকার বিবরণগুলো আপনাদের উপস্থাপন করে শোনাচ্ছেন শামসুন নাহার। সাংস্কৃতিক সংগঠন রবিরশ্মির 19 বর্ষ উদযাপন উপলক্ষে আজ সন্ধ্যা 6টায় শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগার শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে প্রাণের মেলা শিরোনামে রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ঢাকাসহ একাডেমির সকল শাখায় একযোগে শুরু হয়েছে 16 দিনব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উৎসব 2017।
আজ একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকেল ৩টা ও সোয়া ৫টা এবং সন্ধ্যা ৭:৩০টায় প্রদর্শিত হবে ৩টি চলচ্চিত্র: পিচ ঢালা পথ, জীবনঢুলি এবং মনপুরা। গতকাল থেকে শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনারের কক্ষে শুরু হয়েছে ৯ দিনব্যাপী সায়েন্স ফিকশন বইমেলা। চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। আজ দর্শকদের জন্য দিনব্যাপী খোলা থাকছে। চতুর্থবারের মতো এই বইমেলার আয়োজন করেছে বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি। বিশিষ্ট চিত্রশিল্পী অলোকেশ ঘোষের একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে শাহবাগের জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে। প্রবীণ এই শিল্পীর আঁকা ৭২টি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে। চলবে ২১ অক্টোবর পর্যন্ত। আজ দর্শকদের জন্য খোলা থাকছে দুপুর ২:৩০ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ২টি নাটক। রোহিঙ্গা শিশু শরণার্থীদের সহায়তার জন্য আজ একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে পরিবেশিত হবে লোকনাট্য দলের নাটক কঞ্জুস। এছাড়া স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হবে নাট্যকেন্দ্রের নাটক বন্দুকযুদ্ধ ও গাধার হাট। খেলার খবর। রাজধানীর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হবে এশিয়া কাপ হকির স্থান নির্ধারণী ২টি ম্যাচ। বিকেল ৩টায় প্রথম ম্যাচে মাঠে নামবে চীন ও ওমান। বিকেল ৫:৩০টায় অনুষ্ঠেয় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও জাপান। বাংলাদেশ বেতার ঢাকা ২টি ম্যাচের ধারা বিবরণী স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে। সবশেষে রোজকার মতো জানিয়ে দিচ্ছি সূর্যোদয় ও সূর্যাস্তের আজকের সময়। আজ ঢাকায় সূর্য উঠেছে সকাল ৫টা বেজে ৫৮ মিনিটে, অস্ত যাবে সন্ধে ৫টা বেজে ২৮ মিনিটে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। সরাসরি সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারে ঢাকা খ থেকে মধ্যম তরঙ্গ ৮১৯ কিলোহার্টজে এবং FM ১০৪ মেগাহার্টজে। প্রিয় বন্ধুরা, কয়েক বছর আগেই আমাদের এই রাজধানী ঢাকা পেরিয়ে এসেছে ৪০০ বছর। এর প্রাচীন ইতিহাস একদিকে যেমন রোমাঞ্চকর, অন্যদিকে বেশ মজার এবং শিক্ষণীয় বটে। না বন্ধুরা, ঢাকার ইতিহাস নিয়ে ঠিক নয়। এবারে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক জীবনের বিভিন্ন অসঙ্গতি নিয়ে রম্যকথিকা ঢাকা আমার ঢাকা পড়বে। তারিক মঞ্জুরের রচনা, পড়ে শোনাচ্ছেন যথারীতি সুলাইমান খোকা। স্কুল জীবনে লম্বা চুল থাকলেই বিপদ হইত। আমরা চাহিতাম লম্বা চুল রাখিতে, কিন্তু পারিতাম না। লম্বা চুল রাখিলে সিনেমার নায়কদের মতো সুন্দর লাগিত, কিন্তু সেই সৌন্দর্যের সুফল ভোগ করিত স্কুলের শিক্ষকগণ। পড়া না পারিলে আরামসে চুল ধরিয়া পিঠে কিল চাপাইতেন। সেই সকল কিলের ওজন হয়তো ২ গ্রামও ছিল না, কিন্তু উহার অপমানের ওজন ছিল ৫ টন। মনে হয়তো সমগ্র বাংলাদেশে আমাদের অপমানের সংবাদ পৌঁছাইয়া গিয়াছে। ৫ টনি ট্রাক সেই অপমানের সংবাদ বহন করিয়াছে। তো হঠাৎ সেদিন আমাদেরই এক স্কুল জীবনের বন্ধুর সহিত দেখা। লম্বা লম্বা ঝাঁকড়া চুল রাখিয়াছে। বলিলাম, দোস্ত, এত লম্বা লম্বা চুল, বিয়ে করিসনি? বন্ধুকে খানিক বিস্মিত মনে হইল। বলিল, বিয়ে করা না করার সাথে লম্বা চুলের কি সম্পর্ক? আমি চুপ করিয়া গেলাম। মনে মনে বলিলাম, চুল লম্বা থাকিলে স্ত্রীগণের বিশেষ সুবিধে হয়। পিঠে ২-৪ ঘা বসাইতে কিংবা খাটের নিচ হইতে বাহির করিতে লম্বা চুলের জুড়ি নাই। অতএব বিবাহিত পুরুষগণের চুল ছোট রাখা নিরাপদ। কিছু ব্যক্তি সারা জীবন চেষ্টা করিয়াও চুল লম্বা রাখিতে পারে না। ইহাদিগকে বলা হয় টাক্কু বা টাকলা। টাকলা জীবনের বেদনা অনেক, কারণ পাড়ার ছেলে ছোকরারা চান্দুছিলা, স্টেডিয়াম ইত্যাদি নানা নামে খেপায়। কিন্তু এই জীবনের সুবিধাও কম নয়, কারণ চুলওয়ালা ব্যক্তির মাসে মাসে চুল কাটিতে প্রচুর টাকা খরচ হইয়া যায়। আর চুলের শ্যাম্পু, তেল, চিরুনি ইত্যাদি বাবদ খরচও কম নয়। আর চুল নাই বলিয়া চুলের পিছনে সময়ও ব্যয় করিতে হয় না। এই বাড়তি সময়টুকু অন্য কাজে ব্যয় করা যাইতে পারে। লম্বা ঝাঁকড়া চুল ছিল কলম্বিয়ার এক বিখ্যাত খেলোয়াড়ের। সেই চুলের কারণে তিনি বাড়তি কিছু সুবিধা নিশ্চয়ই পাইতেন। বিপক্ষ দলের খেলোয়াড়রা তাহার আশেপাশে আসিতেও সতর্ক থাকিত। তাই বলি, লম্বা চুলের সুবিধাও আছে। প্রথমত, মুকুন প্রজাতি লম্বা চুলওয়ালা দিগের জন্য 2 হাত তুলিয়া দোয়া করে।
দ্বিতীয়ত, লম্বা ঝাঁকড়া চুল থাকিলে ছাতা না থাকিলেও চলে, কারণ ওই চুলই রক্ষা করিতে পারে রোদ বৃষ্টি ঝড় হইতে। তৃতীয়ত, ঝাঁকড়া চুল একটু মজবুত হইলে রাতে ঘুমাইবার সময় মাথায় বালিশ লাগিবে না। অনেক তরুণ ইদানিং লম্বা চুল রাখিয়া ফ্যাশন করিবার চেষ্টা করে, কিন্তু তাহাদের এই চুল দেখিয়া আশেপাশের অন্যদের কি প্রতিক্রিয়া ইহা সম্পর্কে তাহারা হয়তো অবগত নহে। লম্বা চুল দেখিয়া কাহার কি প্রতিক্রিয়া ইহাই বরং দেখা যাক। উকুন ভাবে, আহা, নতুন একটা বাসা পাইলাম। নাপিত ভাবে, যাক, একটা কাস্টমার পাইলাম। মুরব্বী ভাবেন, পোলাটা নিশ্চয়ই বখাটে হইবে। তরুণী ভাবে, ইনি নিশ্চয়ই কবি। তেল কোম্পানি চুলের মডেল হিসাবে খারাপ না। চিরুনি ব্যবসায়ী, এই রকম যদি সকলেরই চুল থাকিত, টাক্কু লোকেরা দীর্ঘশ্বাস ফেলিয়া ভাবেন, আমারও একদিন এই রকমই ছিল। লম্বা চুলের বড় বিপদ কি জানেন? ধরা যাক একজন বিবাহিত পুরুষের লম্বা চুল রহিয়াছে, আর সেই চুল প্রতিদিন তাহার শার্টে 2-1টা করিয়া পড়িয়া থাকে। তার স্ত্রীকে শার্টের ওই চুলের রহস্য ব্যাখ্যা করা সহজ নাও হইতে পারে। বন্ধুরা, গান নিয়ে ওয়াল্টার স্মিথ বলেছেন, স্রষ্টা সব মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, কিন্তু গান গাওয়ার ক্ষমতা দিয়েছেন অল্প কয়েকজনকে। কথাটা যে খুব সত্যি তা তো আমরা অনুভব করি, কারণ বেশিরভাগ মানুষ আমরা গান গাইতে না পারলেও গান শুনতে কিন্তু পছন্দ করি সবাই। তো এখন কি একটা গান শোনা যাবে? হুম।